হ্যালো দর্শক, খামারি ভাইয়েরা, আপনারা যদি আমাকে শুনতে পান তাহলে একটু কাইন্ডলি কমেন্ট করে বলুন যে শুনতে পাচ্ছেন, কারণ আমার এই মুহূর্তে অনেক বেশি টেকনিক্যাল ইস্যু ফেস করলাম। আমার মনে হয়, আশা করি আর পরবর্তীতে এই প্রবলেমগুলো হবে না। আপনারা যদি শুনতে পান তাহলে একটু কমেন্ট করবেন কাইন্ডলি প্লিজ। প্লিজ কেউ একজন একটু কমেন্ট করুন যে শুনতে পাচ্ছেন আমাকে। কারণ এই সেশনটা শুরু করতে চেয়েছিলাম আজকে, আজকে শেষ করব, কারণ এটার ভিডিও আমার পেজে রয়ে যাবে। যারা এখন দেখতে পারবেন না তারা পরবর্তীতে দেখে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনাকে আমার কথা শোনা যাচ্ছে পরিষ্কার? ওকে, মনে হচ্ছে এবার শুনতে পাচ্ছেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার প্রেজেন্টেশনের একটু গতি হারায় ফেলছি, কারণ আমি সেই 9টা থেকে ট্রাই করে এই মুহূর্তে এসে শুরু করতে পারলাম, তারপরেও শুরু হয়েছে। ওকে, আমার আজকের প্রেজেন্টেশনটাতে কন্টেন্ট হচ্ছে হলো যে আমরা যে কনফার্মেশন নিয়ে আলোচনা করব সেটার একটা ডেফিনেশন থাকবে, জিনিসটা আসলে কি, এটার গুরুত্ব কি, এবং এটার ভালো মন্দ কি বিষয় হবে, এইটা একটু আলাপ আলোচনায় থাকবে, এবং শেষে আরো টুকিটাকি ছোটখাটো বিষয় থাকবে। তাহলে এই হলো মেইন বিষয়। এখন দেখুন, আমি যখন একটা ডেইরি অ্যানিমেলকে, আমরা তো সাধারণত প্রোডাকশনের জন্যই ডেইরি অ্যানিমেল রেয়ার করি। এখন সেই অ্যানিমেল থেকে যদি 20 লিটার, 30 লিটার, 40 লিটার যত বেশি সম্ভব দুধ পেতে চাই, সেইটার জন্য আনুষঙ্গিক সাপোর্ট দিতে হয়। সেই সাপোর্ট যদি বাহ্যিক আকার আকৃতির সাপোর্টটা কিরকম হওয়া উচিত, কোন ধরনের গড়ন হলে সেইটা লং লাস্টিং অ্যানিমেল হবে, সেখান থেকে এফিসিয়েন্টলি আমরা মিল্ক পাবো, যেটা প্রোডাকশনের জন্য সাপোর্টিভ হবে, সেই ধরনের গড়নগত বৈশিষ্ট্যগুলো আমরা আলোচনা করব। এখানে একটু আমি বলে নেই, আমি আজকে যেটা দেখাবো মেইন উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে এই ট্রেডগুলো নিয়ে সচেতন করা। এই ট্রেডগুলোতে আপনাকে মাস্টারিং এর বিষয় পরে হবে, বাট এইটা আপনারা যেন সচেতন হন, আপনারা গাভীর ভালো মন্দ বিবেচনায় যেন এই ট্রেডগুলো বিবেচনায় নিতে পারেন, সেই ধরনের কথাবার্তা থাকবে। যেমন আমি সবসময় বলি, একটা ডেইরি অ্যানিমেল মানে শুধু দুধ উৎপাদন না, সেটার সঙ্গে তার হেলথ রিলেটেড বৈশিষ্ট্য, কনফরমেশন রিলেটেড বৈশিষ্ট্যগুলো একত্রে মিলে একটা গাভীকে বিবেচনা করতে হয়। বামে একটা দেখেন ইপিডি আছে একটা বুলের ক্যাপ্টেন নামে, তার নিচের দিকে দেখেন তার টাইপ ক্যারেক্টার গুলা এখানে বলা আছে প্রায় 18টা। তার মানে এই বুলটা ইউজ করলে তার প্রজাতিতে কি ধরনের কাঙ্ক্ষিত পরিবর্তন আসতে পারে গড়নের, সেই বিষয়গুলো বলা থাকে। আমরা সামনে যে আলোচনাগুলো করব সেটাতে একটা গাভীর কোন বৈশিষ্ট্যগুলো আমাদের জন্য ডিজায়ার্ড, কাঙ্ক্ষিত, সেইগুলা আমরা একটু আলোচনা করব। জাস্ট প্রাথমিক আলোচনা, হয়তো ভবিষ্যতে এটা নিয়ে আরো ডিটেল কথা বলা যেতে পারে। যেমন এই কনফরমেশনটাকে অনেক সময় আমরা টাইপ বলি, অনেক সময় ফাংশনাল ট্রেড বলি, আবার এই ট্রেডগুলো যখন আমরা স্কোর কার্ডে রূপান্তর করে অনেক সময় জাজিং বলি, ডেডিকেটেড জাজিং অনেক সময় বলা হয়। তো এখন যেহেতু ব্রিড টু ব্রিড এটার একটু ভ্যারি হয়, তো ওয়ার্ল্ড হলস্টেন ফিজিয়ান অ্যাসোসিয়েশন অর বলতে পারেন আইকার, তারা এই ট্রেডগুলোর স্ট্যান্ডার্ড কিছু ট্রেড ডিক্লেয়ার করে দিছে যে এই ব্রিডের জন্য এই এই ধরন, এবং দুধের গরু মাংসের গরুর জন্য এই বিষয়গুলো একটু ভিন্ন হবে। আমরা আজকে জানার চেষ্টা করব এই ট্রেডগুলো কি কাজে লাগে, কেন দরকার, আর প্রাথমিকভাবে কোনটা কিরকম, এই বিষয়গুলো আসবে আলোচনা। এখন কনফরমেশনটা কি? কনফরমেশন বাংলা হচ্ছে গড়ন। এটাতে আমরা বলতেছি আপনার কাঙ্ক্ষিত কিংবা অনাকাঙ্ক্ষিত বাহ্যিক বৈশিষ্ট্য, সেটা স্কেলিটাল মানে হাড়হাড্ডি এবং মাসকুলার হতে পারে। একটা অ্যানিমেলের নর্মাল স্ট্রাকচার, খালি চোখে আপনি যা দেখেন এইটাই হবে তার গড়ন, এটাকেই আমরা কনফার্মেশন বলতেছি। এটার সাথে আমরা আরেকটা জিনিস জানার চেষ্টা করব যে প্রোডাক্টিভিটি এবং ফার্টিলিটির সাথে এই ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সের কি সম্পর্ক, এটার সাথে ডিরেক্টলি কাজ করে না ইনডিরেক্টলি কাজ করে, এটার সাথে আদৌ রিলেশন আছে কিনা, এই বিষয়গুলোও কিছুটা আসবে। এখন ফাংশনাল ট্রেডগুলো আমরা এই জন্য চাই যে একটা অ্যানিমেলের বায়োলজিক্যাল রেঞ্জের মধ্যে থেকে ইকোনমিক্যালি এফিসিয়েন্টলি অ্যানিমেল থেকে হায়ার আউটপুট পাওয়ার জন্য এবং প্রোডাকশন
প্রোডাক্ট কস্টটা প্রোডাকশনের জন্য মিনিমাম করে যেই ধরনের ট্রেডগুলো আলোচনা করব সেগুলোর সাথে আমরা কনফার্মেশন ট্রেড বলতেছি। এখন কনফার্মেশনাল ট্রেডগুলো যে কোনো ব্রিডিং প্রোগ্রামে টার্গেট অ্যাচিভ করার জন্য এগুলোও আমলে নেওয়া হয়। যেমন আমি যদি বলি বর্তমান বিশ্বে হলস্টেইন ব্রিডটার বিভিন্ন দেশে এভারেজ প্রোডাক্টিভিটি বিভিন্ন রকম। আমেরিকাতে যেমন 12,500-এর মতো, ইউরোপে প্রায় 10,000-এর মতো, অস্ট্রেলিয়ায় হয়তো 5-6 হাজার এরকম। বাট ইউরোপ কিন্তু অলরেডি প্রায় 15-20 বছর আগে ডিসিশন নিয়ে ফেলছে যে আমাদের গাভী থেকে মোটামুটি 10,000 লিটার দুধ পাইলেই হবে, বাট তার ফিটনেস ক্যারেক্টারগুলা, তার রিপ্রোডাক্টিভ রিলেটেড ক্যারেক্টারগুলো, তার লনজিভিটিগুলো, তার হেলথ রিলেটেড ট্রেডগুলো যেন অপটিমাম থাকে। কারণ প্রোডাকশন বাড়ার সাথে সাথে এই বাকি এই ট্রেডগুলো কিন্তু গাভীগুলো থেকে, দুধের গাভীগুলো থেকে হারায়া যাচ্ছে। এটা কিন্তু তাদের জন্য চ্যালেঞ্জ। আমরা হয়তো বা এই মুহূর্তে দুধ উৎপাদন বাড়ানোর দিকেই মনোযোগ, অন্য লনজিভিটি রিপ্রোডাকশন রিলেটেড প্রবলেমগুলো রিসেন্টলি কিছু কিছু লোকজন ফেস করতেছে যারা বেশি হায়ার পার্সেন্টেজের গাভী ব্যবহার করতেছে। সো যারা দুধ উৎপাদন বাড়াতে চাচ্ছেন তাদের জন্য এই ট্রেডগুলো বিবেচনায় নিতেই হবে, আজ হোক আর কাল হোক। যে যত আগে বিবেচনায় নিবে সে ট্রাবল ফ্রি থাকবে তত, আর যে বিবেচনায় নিবে না তার ঝামেলাটা তত বাড়বে। যেমন ধরেন আমার দেশি গরু 2 লিটার 3 লিটার দুধ দেওয়ার জন্য তার বডির কনফরমেশনটা ফিট, বাট এই গাভীটাকেই যদি আমরা 20 লিটার বানাতে যাই তখন তার স্ট্রাকচার কিন্তু এরকম থাকলে অনেক সময় নাও হতে পারে। যেমন ধরেন একজন সাধারণ একজন রাজমিস্ত্রির প্ল্যানিং দিয়ে আপনি 1 তলা বাড়ি বানাতে পারবেন, বাট এটা যদি 20 তলা বানাতে যান তখন কিন্তু ক্যালকুলেশন অনেক বেশি ভিন্ন হবে। তখন আর্কিটেক্টের হেল্প লাগবে, তখন সিভিল ইঞ্জিনিয়ারের হেল্প লাগবে, অনেক ডিটেল মাপজোক করা লাগবে, সয়েল টেস্ট লাগবে, এই অনেক বিষয়গুলো যেমন লাগে ঠিক একইভাবে হায়ার প্রোডাক্টিভ অ্যানিমেলগুলোর জন্য এই কনফার্মেশন ট্রেডটা খুব জরুরি। এগুলো জানতেই হবে, কারণ যত সামনে আপনি প্রোডাক্টিভ অ্যানিমেল নিতে যাবেন তখনই এই বৈশিষ্ট্যগুলো সামনে চলে আসবে। সো এখান থেকে আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে এই স্টাডি থেকে আমরা কনফার্মেশন ইয়া থেকে আমরা অ্যানিমেলের প্রোডাকশনের সাথে কি সম্পর্ক, লনজিভিটির সাথে কি সম্পর্ক আছে, রিপ্রোডাকশনের সাথে কি বিষয় আসয়, এই ইন্টারঅ্যাকশনগুলা অথবা ডিজায়ার্ড কোনগুলা ক্যারেক্টার সেইগুলো জানার চেষ্টা করব। এবং এগুলো যেন নিজারেবল টাইপের হয়, আপনি যেন একটা থেকে আরেকটা পার্থক্য করতে পারেন যে এটার চেয়ে এটা বেটার, আমরা এই দিকে যেতে চাই, সেই বিষয়গুলোর প্রাথমিক ধারণা থাকবে এখানে। এখন কনফার্মেশন স্টাডি করার আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে দীর্ঘমেয়াদের জন্য ট্রাবল ফ্রি প্রোডাক্টিভ প্রোডাকশন পেতে চাই। ট্রাবল ফ্রি দীর্ঘ সময়ের জন্য আমরা ট্রাবল ফ্রি প্রোডাকশন পেতে চাই, এটাই হচ্ছে কনফার্মেশনের স্টাডি করে আমাদের এটাই ডিজায়ার্ড চাহিদা। এখন এটা কেন জানা দরকার, একটা আইডিয়াল কনফার্মেশন আমাদের কেন দরকার? হায়ার প্রোডাকশনটা ইনশিওর করার জন্য, এফিশিয়েন্টলি প্রোডাকশন করার জন্য, এবং এনিমেলটাকে লং লাস্টিং হতে হবে। এই যে আমাদের হায়ার প্রোডাকশনটা পাওয়াটা, সাস্টেইন করাটা, ধরে রাখাটা, এইটার জন্য কনফার্মেশনের অনেক ভূমিকা আছে। সো এই 3 ক্যাটাগরির জন্য আমাদের আইডিয়াল কনফার্মেশন দরকার এবং এটা আপনাদেরকে জানতে হবে। এখন কনফার্মেশন যদি পোর হয়, যদি ব্যাড হয়, তাহলে কি হবে? তাহলে প্রবলেম হলো আমরা যেমন এখানে বলছি যে রিডিউসড ফিড কনভার্সন এফিসিয়েন্সি। এখন ধরেন দুধের গাভী থেকে আপনি যদি খাবার দিচ্ছেন সেটা যদি দুধে কনভার্ট না হয়ে তার বডিতে জমা হয়, সেটা বিফের মতো ক্যারেক্টার ধারণ করে, তাহলে সেটা আপনার জন্য এফিশিয়েন্ট না। আবার ম্যাস্টাইটিস যেরকম একটা বিষয়, যেমন তার আডারের সাইজ, শেপ, টিটের প্লেসমেন্ট, তার আডার যদি ঠিকঠাক না হয়, যেটা আমরা আইডিয়ালি বলতেছি যেটা চাচ্ছি, তাহলে কিন্তু ম্যাস্টাইটিস হওয়ার চান্স আছে। আবার লোকোমোশন মানে চলাফেরার, একটা অ্যানিমেলের যদি চলাফেরা প্রপার না হয় তাহলে তার কিন্তু লেমনেস হওয়ার অনেক চান্স আছে। আবার আমরা যদি হিপ বোন পিন বোন টু এই মাঝের দূরত্বগুলো যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু বাচ্চা হওয়ার সময় ডিস্ট্রোকিয়ার প্রবলেম হয়, এরকম ইনফার্টিলিটির প্রবলেম হতে পারে। আলটিমেটলি দেখা যাবে যে তার ওই অ্যানিমেলটা যতদিন সার্ভিসে থাকা দরকার সেই পরিমাণ সময়টা সে সার্ভিস লাইফে থাকবে না। তার মধ্যে হয়তো সেই মেধাটা ছিল, বাট তার কনফার্মেশন পোর হওয়ার কারণে তার কাছ থেকে আপনারা লং লাস্টিং সার্ভিস পাবেন না। এইটা জরুরি। এই জন্য কনফার্মেশনটা আইডিয়াল
হওয়া, আইডিয়ালের দিকে আগায় যাওয়া, এই বিষয়ে আমাদেরকে উদ্যোগ নিতেই হবে। এখন গুড নিউজ আছে এখানে একটা, যেমন আমরা জাত উন্নয়নের যদি বলি যে প্রোডাকশন এবং ফার্টিলিটি ইমপ্রুভ করা, সেক্ষেত্রে কনফরমেশনটা, আইডিয়াল কনফরমেশনটাতে ইমপ্রুভ করার জন্য আমাদের জন্য কিন্তু অনেক সুবিধা হচ্ছে যে এই প্রোডাকশন ফার্টিলিটির তুলনায় এই কনফরমেশন ইমপ্রুভটা একটু র্যাপিডলি করা যায়। আপনার প্রোডাক্টিভিটি বাড়াইতে যতটা সময় লাগবে, যতটা জেনারেশন লাগবে, আপনার যদি প্রপার সিলেকশন কালীন ঠিকঠাক হয়, তাহলে এই কনফরমেশনটা আপনি দ্রুত ঠিক করে নিতে পারবেন। যার যে গাভীর যে প্রবলেম আছে, একটা ভালো বুল, ওই ক্যারেক্টারের ভালো বুল ব্যবহার করে আপনি ওই ট্রেডগুলোকে দ্রুত ইমপ্রুভ করতে পারবেন, যেটা প্রোডাকশন এবং ফার্টিলিটি ট্রেডের ক্ষেত্রে তাড়াতাড়ি পারবেন না। অনেক সময় আমরা পরীক্ষার আগে বলি না এই প্রশ্নটা উত্তর খুব সোজা, তাড়াতাড়ি পড়া যায়, আবার অনেক প্রশ্ন ছোট হয়তো সাইজে, বাট দ্রুত আয়ত্ত করা যায় না, বিষয়টা ওই রকম। এখন এখানে আরেকটা জিনিস বলে নেই, আমি যে এখানে যে কথাগুলো বলবো এটা কিন্তু মোস্টলি হলস্টেইন ফ্রিজিয়ান পিওর ব্রিডের আইডিয়াল ক্যারেক্টার নিয়ে কথা হবে। এখন ব্রিড টু ব্রিড কিন্তু কিছু ক্যারেক্টারের পার্থক্য আছে কনফরমেশনের, কিছু কিছু ব্রিডের স্পেসিফিক কিছু ক্রাইটেরিয়া আছে যেটা অন্য ব্রিডের সাথে হুবহু হয়তো মিলবে না। তবে মোস্টলি আমাদের যেহেতু এখনো পিওর কোনো ব্রিড না, ক্রস ব্রিড, সো আমাদের জন্য এটা কোনো প্রবলেম হবে না, বাট আমাদের জেনে রাখা দরকার যে ব্রিড টু ব্রিড কিন্তু এটা পার্থক্য কিছুটা হইতে পারে। এখন আপনি বলতে পারেন এইটা জেনে আপনার লাভ কি? কনফরমেশনটা যদি ভালোভাবে আপনার জানা থাকে, আপনি যদি কোনো স্কোর কার্ড ফলো করে যদি ওই অ্যানিমেলটার কনফার্মেশনের ভ্যালু বের করে নিয়ে থাকেন, তাহলে দেখা যাবে আপনি অ্যানিমেল যদি কিনতে যান তাহলে ভালো কনফার্মেশন অ্যানিমেল কিনতে পারবেন। আবার ব্রিডিং ফিউচার জেনারেশন তৈরি করবেন, সেখানে এই ট্রেডগুলো বিবেচনায় নিতে পারবেন। আবার দেখা গেল কনফার্মেশন খুব খারাপ একটা অ্যানিমেলের, সেই অ্যানিমেলটা তো বাদ দিতে আপনার ডিসিশন নিতে হেল্প করবে, অ্যানিমেল সেল করতে হেল্প করবে। কোন অ্যানিমেলের কোন বুলের সাথে কোন ফিমেল বকনার মেট করাবেন, এমন ভাবে চিন্তা করবেন যেন বুলের যে দুর্বল সাইড আছে সেটা যেন গাভীতে না থাকে, আর গাভীতে যে দুর্বল সাইড সেই সাইডটা যেন বুলে না থাকে। এইভাবে ম্যাচ করে আপনি মিটিং করে পরবর্তী জেনারেশনে ইমপ্রুভ করতে পারবেন। তার মানে এই বিষয়টা যদি আপনার জানা থাকে, তাহলে কিন্তু আপনি আপনার ফিউচার লং লাস্টিং অ্যানিমেল বানাতে হেল্প করতে পারবেন। এখন আমাদের এখানে একটা জিনিস আমরা বলি, কনফরমেশনের ক্ষেত্রে বলেন, জাজিং এর ক্ষেত্রে বলেন, এইটার উদ্দেশ্য হচ্ছে কেমন ভালো গাভীটা, কেমন ভালো, এই প্রশ্নের চেয়ে আমাদের কাছে বেশি ইম্পর্টেন্ট হলো আমরা সহজেই বলি গাভীটা ভালো। ভালো মানে কি? সেই ক্ষেত্রে আমরা বলি সে কতদিন দীর্ঘ সময় বেঁচে থাকার অ্যাবিলিটি তার আছে, তার প্রোডাক্টিভ কতটুকু, তার মেইনটেনেন্সের কতটুকু দরকার হয়। তার মানে গুডের ভিতরে আমাদের লং লাস্টিং একটা বিষয় থাকে, প্রোডাক্টিভ একটা থাকে, আর মেইনটেনেন্স একটা থাকে। তার নর্মাল লাইফ লিড করার জন্য কতটুকু ফ্যাসিলিটিস আপনাকে দিতে হয়। তাহলে আপনার ভালো অর্থে একটা গাভী কেমন ভালো, সেটার হলো এই তিন গুণাবলী, তিন ক্যাটাগরির গুণাবলীটা তার মধ্যে থাকতে হবে। আমরা সামনে যা এগুলোকে আরো ডেসক্রিপটিভ করে ফেলবো। প্রথমত যেহেতু আমরা বডির পার্টস নিয়ে কথা বলবো, যে এনিমেলটার গাভীর বিভিন্ন বডি পার্টস নিয়ে কথা বলবো, সেহেতু বডির এনিমেলের ডেইরি করার পার্টস গুলো জানা খুব জরুরি। এটা না জানলে আসলে কনফার্মেশনটা পুরোপুরি আয়ত্ত করা যাবে না। এটা একটা নর্মাল কাউ, ধরে নেন এটা প্রথম ল্যাকটেশনের 60 থেকে 90 দিনের মধ্যে আছে, 90 থেকে 100 দিনের মধ্যে আছে। সেটার বডির বিভিন্ন পার্ট গুলো আমরা জানার চেষ্টা করব। একটু ভালো করে মনে রাখবেন, অথবা পরবর্তীতে যাদের আরো লাগবে তারা বারবার ভিডিওটা দেখলে এটা বুঝতে পারবেন। এখন ভালো করে বুঝে নেন। এটাকে আমরা বলছি মাথার পোল, একদম টপ যেটা থাকে। দেন এইটা হচ্ছে টপ লাইন, স্কেল দিয়ে কিন্তু দাগ দেওয়া আছে। যারা পরবর্তী প্রথমবারে বুঝতে পারবে না তারা বারবার দেখে বুঝে নিন। দেন এটা হচ্ছে হলো ব্যাক সাইড, এইটুকু অংশ হচ্ছে হলো চাইন। এগুলোর আসলে বাংলা পরিষ্কার নাম নাই, বাংলা আরো জটিল লাগে, এই জন্য ইংলিশটাই বোঝার চেষ্টা করেন, জিনিসটা বোঝা জরুরি। দেন এই অংশটুকু হচ্ছে লয়েন, এই অংশটুকু হচ্ছে রাম্প, এটা হচ্ছে হিপ বোন, এটা থার্ড। থার্ডটা হচ্ছে পিন বোন, হিপ বোনের মাঝের যে জায়গাটুকু সেইটাকে আপনি থার্ড বলতে পারেন। এটা টেইল হেড, এইটা পিন বোন,
এখানে সুন্দর করে মার্ক করা আছে, আপনারা একটু পজ করে করে দেখলেই পরিষ্কার দেখতে পারবেন। এটা টেইল, এটা হচ্ছে থাই, এটা হচ্ছে স্টিফল জয়েন্ট, এটা হক জয়েন্ট, এটা হচ্ছে সুইস, এটা ডিউক্ল, এটা প্যাস্টার্ন, এটা হুক জয়েন্ট, এটা হিল। গাভীর সামনের পায়ের খুরকে কিন্তু হিল বলে, পিছনেরটাকে হুক বলে, আপনারা এটা একটু মাথায় নিন। সোল, এটা নি জয়েন্ট, এটা পয়েন্ট অফ এলবো, এটা ব্রিস্কেট, সামনের বুকের যে অংশটা এটা ব্রিস্কেট, এটা ডিউল্যাপ, আপনারা ভালোই জানেন গলকম্বল, পয়েন্ট অফ শোল্ডার, এটা থ্রট, এটা জ, এটা মাজল, ব্রিজ অফ নোজ, এটা হচ্ছে ফোরহেড, এটা নেক, এটা উইদার্স, এটা ক্রপস, এটা ব্যারেল। ব্যারেলটা চতুর্দিকে গোল করে ঘুরে ফোটা ফোটা দাগ দেওয়া আছে, এটা বুঝে নিন। এটা হার্ড গার্ডটাও এরকম, এটা রিব, এটা রেয়ার আডার অ্যাটাচমেন্ট, এটা জানতে হবে। এটা রিয়ার আডার মানে পিছন দিকের যে আডার, রিয়ার মানে পিছন, এটা ফোর আড মানে সামনের আডার বৌলান, এটা ফ্ল্যাঙ্ক, এগুলা টিটস, এগুলো হল ফোর আডার অ্যাটাচমেন্ট, একটু খেয়াল করবেন, এটা জরুরি। রিয়ার আডার অ্যাটাচমেন্ট, ফোর আডার অ্যাটাচমেন্ট, এগুলো জানতে হবে। এগুলো মিল্ক ভেইন, এগুলো মিল্ক হোয়েলস, এটা হলো চেস্ট ফ্লোর। এখন এইটার এনিমেলটাকে যদি আপনি একটু স্কেলিটাল ফর্মে দেখেন, তাহলে এখানেও কিছু কিছু বড় বড় জিনিসগুলো দেখতে পারবেন। পিন বোন, রাম্প অংশটুকু কতটুকু, হিপ বোন কতটুকু, হক জয়েন্ট কোথায়, রিপস গুলো কেমন, এলবো, শোল্ডার, এই চিহ্নগুলো জানতে হবে কোনটা কোথায়। এটা না জানলে কনফরমেশনটা আসলে ভালো করে বোঝা যাবে না। এখন চলেন আমরা যে ট্রেডগুলো আমরা বলছি, যেই কনফরমেশন, এতক্ষণ আমরা এনিমেল চিনলাম, কনফরমেশন স্টাডির গুরুত্ব জানলাম, লং প্রোডাক্টিভ অ্যানিমেলের জন্য কেন দরকার, এইগুলো একটু প্রাথমিক ধারণা দিলাম। এখন যে ট্রেডগুলো একটা হলস্টেইন ফ্রিজিয়ান ব্রিডের ক্ষেত্রে স্পেসিফিক স্ট্যান্ডার্ড হিসেবে স্বীকৃতি দেয়া, সেই জিনিসগুলো আমরা দেখব। এখানে 18টা অ্যাপ্রুভড স্ট্যান্ডার্ড ট্রেড আছে, যেটা আইকার, ইন্টারন্যাশনাল কমিটি অন অ্যানিমাল রেকর্ডিং, তারা এবং ওয়ার্ল্ড হলস্টেইন ফ্রিজিয়ান ফেডারেশন, এদের অ্যাপ্রুভ করা, যারা এই ব্রিডটা নিয়ে কাজ করে, এই ব্রিডের পিউরিফিকেশন নিয়ে কাজ করে, ব্রিডের আইডিয়াল, তাদের টার্গেট নিয়ে কাজ করে, এই ব্রিডটাকে কোন পর্যায়ে কোন ধরনের ইয়াতে নিতে চায়, তাদের এখানে তারা 18টা স্ট্যান্ডার্ড ট্রেড বলছে। এবং এগুলা হলো মিজারেবল। মিজারেবল এই অর্থে যে পরিমাপ করা যায়। এই পরিমাপ করাটা জরুরি, কারণ আমরা কোথায় থেকে কোথায় যেতে চাই, ইমপ্রুভমেন্ট হচ্ছে কিনা, এই জন্য এটা জানা জরুরি। এখানে 18টার নামগুলো পরে আসবে, আমি এখন আর বলতে চাচ্ছি না। এখানে আরো বাকি আরো 5টা ট্রেড বলা আছে। এই 5টা ট্রেডটা আসলে ডুয়েল পারপাস ক্যাটেলের ক্ষেত্রে অনেক সময় ইউজ করা হয়। ওই 18টা solely ডেইরি অ্যানিমেলের জন্য, ওটার সাথে কেউ যদি ডুয়েল পারপাস অ্যানিমেল চিন্তা করে, তখন এই আরো 5টা ট্রেডগুলো বিবেচনায় নিতে হয়। এখানে দেখেন এই যতগুলো ট্রেডগুলো আছে সেগুলোকে আবার 5টা ভাগে ভাগ করা যায়। যেমন স্ট্রেংথ একটা অংশ, রাম্প রিজিয়নের একটা অংশ, লেগ, ফিট অ্যান্ড লেগের অংশ একটা, আডারের অংশ একটা, জেনারেল একটা। এইখানে একটু আইকারের চেয়ে হালকা কয়েকটা ট্রেড একটু ভিন্ন পাবেন, এটা আসলে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড থেকে নেওয়া। তারা এই ট্রেডগুলো এখন প্র্যাকটিস করে, তাদের দেশের অ্যানিমেলগুলোর তারা এই কনফার্মেশনগুলো তারা রেকর্ডিং করার চেষ্টায় আছে। এইখানে ইন্ডিয়ানের 2-1টা বৈশিষ্ট্য পার্থক্য আছে, সেটা আমি পরে বলে দিব যে কোথায় কি পার্থক্য আছে। এখন দেখেন প্রথমটাই বলছি আমরা স্ট্যাচার। স্ট্যাচার মানে সহজ ভাষায় মনে করবেন উচ্চতা, হাইট। দেখেন এখানে ইয়েলো কালার টাইপের ইয়াদের বলা আছে যে একটা মিলে হাইটটা কেমন, ফ্লোর থেকে তার টপ পর্যন্ত। এখন এটা যদি একটা ইন্টারন্যাশনাল ব্রিড, একদম রিকগনাইজড ফুল পিওর ব্রিড হয়, তাহলে সেটার কিন্তু মাপযোগ একটা গড় ভ্যালু আছে। সেই গড় ভ্যালুর চেয়ে যদি দেখেন এখানে শর্ট বলবো কোন অ্যানিমেলটাকে, খাটো বলবো কোন অ্যানিমেলকে, ওই অ্যানিমেল গড় ভ্যালুর চেয়ে যদি 1.3 সেন্টিমিটার কম হয় তাহলে কি শর্ট, সেটা যদি গড় ভ্যালুর চেয়ে
1.42 বেশি হয় তাহলে ইন্টারমিডিয়েট, আর 1.54 যদি হয় বেশি তাহলে ওটা হলো টল বলবো। তার মানে আমাদের দেশের জন্য যদি আমরা এরকম কোনো একটা স্ট্যাচারকে পরিমাপ করতে যাই তাহলে আমাদের সব অ্যানিমেলকে একটা রেকর্ডিং এ নিয়ে আসতে হবে, দেন একটা অ্যাভারেজ বের করতে হবে, এবং আমাদের কোন সাইজটা বেস্ট এটাও আমাদের নির্ধারণ করতে হবে। কারণ এটা যদি আমরা না করি, ধরেন 10 লিটারের গাভী হাইট হয়ে গেছে 10 ফিট, আবার 20 লিটারের গাভী তার হাইট হয়ে গেছে 6 ফিট, কেউ দুধই দেয় না, তার হাইটও 7-8 ফিট। এই হাইটগুলা প্রথম দিকে যারা প্রথম রেকর্ডিং সিস্টেম চালু করে, ধরেন আমেরিকাতেই 1978 সালে কনফার্মেশন ট্রেড নিয়ে তারা শুরু করে, তারা মনে করতো যত বেশি এনিমেল লম্বা উঁচা চওড়া হবে তার থেকে দুধ প্রোডাকশন বেশি হবে, এবং বাহ্যিকভাবে দেখা গেছে হ্যাঁ বেশিও দুধ দিত। বাট যখন জেনেটিক স্টাডিটা আরো ডিপলি করা শুরু হলো তখন দেখলো যে না, এনিমেল শুধু লম্বা উঁচা লম্বা হওয়াটাই ইকোনমিক না। হ্যাঁ পরিমাণে হয়তো বেশি দিচ্ছে, কিন্তু আপনি চিন্তা করতে হবে তাকে এই বড় উঁচা লম্বা এনিমেলটাকে আমি কত পরিমাণ যত্ন করতে হচ্ছে, কত পরিমাণ খাওয়াতে হচ্ছে। এই জন্য দেখা গেছে আজ থেকে 20-25 বছর আগে ওয়ার্ল্ডে হলস্টেইন গরুর সাইজ যত বড় হয়ে গেছিল, এখন সবাই চাচ্ছে যে এটা ছোট করে ফেলতে হবে, এত বড় গরুর কোনোই দরকার নাই। আর মজার বিষয় হলো এই গড়নটা সহজে ট্রান্সফার হয়। আপনাকে যেমন আমি বলছি প্রোডাক্টিভিটি ফার্টিলিটির যে এই গড়নটা ইজিলি ট্রান্সফার করা যায়। আপনি যখনই পিওর 100% এনিমেল ব্যবহার করবেন দেখবেন যে দুধ উৎপাদন বাড়ুক বা না বাড়ুক এনিমেলটা বিশাল লম্বা চওড়া হয়ে গেছে। দ্যাট মিনস আপনার আমি যে বলছি কনফার্মেশনটা ইজিলি ট্রান্সফার হয় অন্য দুধ উৎপাদন ফার্টিলিটির চেয়ে। এই অ্যানিমেলটা দেখবেন অনেক ব্রিডিং কোম্পানি বাংলাদেশে আছে, তাদের দেখবেন যে বুলের বাচ্চা কাচ্চা বিশাল লম্বা চওড়া, বাট কাজের বেলায় কিছু না, গড়নটা বড় হয়েছে। বাট আমাদের উদ্দেশ্য কিন্তু গড়ন এত বড় করা না, আমাদের উদ্দেশ্য হলো আমাদের ওয়েদারের সাথে আমাদের পরিবেশের সাথে সাথে খাপ খাওয়া যেই সাইজটা পারফেক্ট, সেটা হয়তো সময়ের সাথে সাথে আমরা নির্ধারণ করে ফেলতে পারবো এই সাইজটা আমাদের ম্যানেজমেন্ট সিস্টেম আমাদের লালন পালনের জন্য এটা পারফেক্ট। সো এই গড়ন যত বড় হবে তাহলেই যে ভালো গরু এমন না। এখন আমাদের ডিসিশন নিয়ে নিতে হবে যে কোন সাইজটা আমাদের জন্য পারফেক্ট, সেটা একটা ডিসিশন নিয়ে নিতে হবে। দ্বিতীয় নাম্বার হলো চেস্ট ওয়াইড, মানে আমরা মানুষের আর্মিতে গেলে যেমন বুকের ছাতি মাপে যে কত বড় বুক চেস্টটা, এখানেও আপনি ওইভাবে চিন্তা করতে পারেন যে এনিমেলের চেস্ট দু পায়ের মাঝে, সামনের দু পায়ের মাঝে যত ওয়াইড হবে ওই এনিমেলটা গড়নের জন্য দুধের জন্য আমরা ধরে নিব এটা পজিটিভ সাইন, এটা ভালো। কিভাবে ভালো? যারটা ন্যারো তার চেয়ে ভালো। এখন কত ভালো এইভাবে কোনো রিলেশন নাই, বাট চিকন চাকনের চেয়ে চওড়াটা বেশি জরুরি, বুকের ছাতি চওড়া হতে হবে। এখন এখানে কিছু ভ্যালু সেন্টিমিটারে বলা আছে, এটা ওই পিওর এনিমেলের জন্য প্রযোজ্য, সো আপনার এখানে খুব বেশি কাজে লাগবে না। আপনি খালি জেনে রাখেন চওড়া বুক মানে ভালো গাভী, চওড়া কম মানে চওড়া বেশির চেয়ে কম। এখন অন্যান্য বৈশিষ্ট্য তার ভালো থাকতে পারে, এই জন্য আপনাকে স্কোরিং করতে হবে। যেমন এখানে সবচেয়ে ন্যারোকে আমরা 1 মাস দিচ্ছি, সবচেয়ে চওড়াকে 9 দিচ্ছি। এখন ধরেন মনে করেন আপনার ফার্মেই যদি আপনি করেন, আপনার গাভীর সবচেয়ে চিকন গাভীটাকে 1 দিলেন, সবচেয়ে চওড়াটাকে আপনার 9 দিলেন, কথার কথা। এখন যখন সারা দেশের পপুলেশনকে এইভাবে বিবেচনায় করা হবে তখন কিন্তু আমাদের উদ্দেশ্য থাকবে এই একে আমাদের চওড়া বুকের গাভী হলো দুধ উৎপাদনের জন্য ভালো। প্রথমত জেনে রাখেন এটা ভালো, কতটুকু ভালো এটা পরের বিষয়। 3 নাম্বার দেখেন, যেটা আমি বললাম যে ইন্ডিয়ার সাথে পার্থক্য, ইন্ডিয়ারা এখানে বুকের চওড়ার চেয়ে তারা হার্ট গার্থ মেজার করে, তারা চায় হার্ট গার্ডটা যেন মোটা হয়। ইয়েলো কালারটা দেখবেন মেজার করা হচ্ছে, তারা এইখানে এই পয়েন্ট অফ এলবোতে এটা মেজার করতেছে, যত ওয়াইড হবে তারা সেটাকে বেশি স্কোর দিচ্ছে। এখন বডির ডেপথ, বডির গভীরতা, এখন ঠিক যেই রিবটা লাস্ট রিব বরাবর, আপনি লাস্ট রিব বরাবর এনিমেলের ব্যারেলটা যদি মেজার করেন তাহলে যেই গাভীটা ভালো তার ওই ব্যারেলের মাপযোগ বেশি হবে। আপনি এই 3টা চিত্রের ডান দিকের চিত্র যেখানে 9 মাস দেওয়া, তার মানে চিকন বডির তুলনায় বডি ডিপ বড় মোটা সোটা ব্যারেল, সেটাই হলো দুধের গাভীর জন্য ভালো। আপনি এখন খালি জেনে রাখেন কোনটার চেয়ে কোনটা ভালো, দেন পরে পরিমাপ করা যাবে যে কত স্কোর দেওয়া যাবে কি যাবে না। তার মানে বডি ডেপথ বেশি হলেই দুধের উৎপাদনের জন্য ওই গাভীটা ভালো।
এখন ওই বডি ডেপথের সাথে ইন্ডিয়াতে আবার বডি লেন্থ মেজার করে তারা। পিন বোন টু এলবো, তো পয়েন্ট অফ এলবো পর্যন্ত ডিস্টেন্স মাপে। আমরা যেমন এনিমেলের যখন ওজন মাপি ফিতা দিয়ে, তখন এই মেজারটা করা হয়। এখন তারা এইটাকে তাদের ইমপ্রুভমেন্টের মধ্যে নিছে, কারণ বাংলাদেশেও কিন্তু এটা প্রবলেম। অনেক এনিমেল হঠাৎ হঠাৎ অনেক ছোট, অনেকগুলো অনেক বড়। আমরা চাই যে হোমোজিনিয়াস হবে। আপনার অন্য কোনো দেশের ব্রিডের দিকে যদি তাকান, দেখলে একটা থেকে খালি চোখে আরেকটার পার্থক্য করতে পারবেন না, কিন্তু আমাদের দেশে কিন্তু ভেরিয়েশন অনেক বেশি। এত বেশি ভেরিয়েশন থাকলে আপনার রেশন ফর্মুলেশন বলেন, ম্যানেজমেন্ট বলেন, তার যত্ন আত্মি সবটাতেই কিন্তু অনেক প্রবলেম। ধরেন হঠাৎ করে কোনো গাভী বেশি ছোট হয়ে গেল, আবার কোনো গাভী বিশাল বড় হয়ে গেল, সবটাই হোমোজেনাস ম্যানেজমেন্টের জন্য প্রবলেম। এমন যদি হয়, আমি বলতেছি না এরকম সিচুয়েশন আসে, যেমন মনে করেন এমন বড় গাভী যে এআই গান দিয়েও আপনি তার সার্ভিক্স পার করতে পারেন, আবার এত ছোট গাভী যে আপনাকে তাই ছাগলের মতো এআই করতে হয়। তার মানে কোনোটাই চাই না। আমরা চাই হোমোজিনিয়াস হবে, আকার আকৃতি হোমোজেনাস হবে, এবং ট্রেড গুলা আইডিয়াল হবে, যে এটা দুধ উৎপাদনের জন্য ভালো, আপনার ম্যানেজমেন্টের জন্য সুবিধা হয়, রেশন ফরমেশনের সুবিধা হয়। এই জন্য আমরা কোন ডিজায়ার যদি হতে পারে যে আমরা 4 ফিট লম্বা গরু চাচ্ছি, বাংলাদেশে সব গরুগুলো 4 ফিট হতে হবে, তাহলে এই ট্রেডটা তো আমাদেরকে মাপযোগ করে রাখতে হবে। এবং কোন বুলটা দিয়ে সেই কাঙ্ক্ষিত লম্বার গাভী তৈরি হয়, সেই দিকে আমাদের মনোযোগ দিতে হবে। এখন অ্যাঙ্গুলারিটি, এটা একটা ইম্পর্টেন্ট ট্রেট। গাভীর ক্ষেত্রে অ্যাঙ্গুলারিটিটা খুব মেজার করা হয়। আপনি দেখেন একদম ডান দিকের ছবিতে দেখেন তার রিবস গুলা, 3টা দাগের যে রিবস গুলা আছে, এটা কোনাকুনি ভাবে আছে। আবার 1 নম্বরে দেখেন মনে হচ্ছে সোজাসুজি অবস্থায় আছে। যেই এনিমেলের রিবস গুলা কোনাকুনি থাকতেছে, দ্যাট মিনস সেটা বাঁকা ভাবে আছে, এগুলা অ্যাঙ্গুলার বলতেছে। যার যত অ্যাঙ্গুলার, সেই এনিমেলটা দুধের জন্য তত ভালো। এই অ্যাঙ্গুলার হওয়াতে সুবিধা হলো, যখন সে খাওয়া দাওয়া করবে অথবা পেটে বাচ্চা ধারণ করবে, তার রিবস গুলো কিন্তু আবার সোজা হয়ে যাওয়ার চান্স আছে। দ্যাট মিনস সে বডির ভিতরে ক্যাপাসিটি, বডি ক্যাপাসিটি বাড়ানোর কিন্তু তার খুব স্কোপ আছে। এবং এক রিব টু আরেক রিবে মিনিমাম 2 আঙ্গুল ফাঁকা থাকতে হয়। যে অ্যানিমেলটা যেটা ফাঁকা থাকে, সেই অ্যানিমেল দুধের জন্য তত ভালো। দ্যাট মিনস এটা হচ্ছে অ্যাঙ্গুলারিটি। এই অ্যাঙ্গুলারিটি, ওপেননেস অফ রিব, ফ্ল্যাটনেস অফ রিব, এইসব কিন্তু ডেইরির জন্য গুরুত্বপূর্ণ। ডেইরির রিবগুলো কিন্তু হয় ফ্ল্যাট হতে হয়, হয়তো বিফের ক্ষেত্রে রাউন্ডিশ হতে হয়, মোটা হতে হয়, কিন্তু ডেইরির জন্য রিবসগুলো ফ্ল্যাট হতে হয়। ফ্ল্যাট হওয়াটা দরকার। ইন্ডিয়াতে দেখেন এই অ্যাঙ্গুলারিটিটা কিভাবে মেজার করতেছে। আপনি গাভী বরাবর সোজাসুজি একটা রেখা, আর রিবসটা যেভাবে যেদিকে বেঁকে গেছে যতটুকু, ওইভাবে রেখা দিয়ে মাঝেই যতটুকু কোণ, এটাই হচ্ছে অ্যাঙ্গুলারিটি। এখন এটা যদি আমরা কোণে বের করে ফেলতে পারি যে 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 30 ডিগ্রি, তাহলে সব গাভীর যদি মেপে ফেলি, তাহলে যেই গাভীটার জন্য সবচেয়ে ভালো প্রোডাক্টিভ, ওই ধরনের গাভী যেন আমরা তৈরি করতে পারি, সেই রেকর্ডিংটা কিন্তু এখানে করা সম্ভব। সারা ওয়ার্ল্ডে করে, কনফার্মেশনের অনেক বেশি গুরুত্ব দেয়, বাট আমাদের দেশেই আমরা এই বিষয়ে সচেতন না। কিন্তু আমরা চাই যেন দিনে দিনে আমরাও এই বিষয়ে সচেতন হই। আরেকটা আছে রাম্প অ্যাঙ্গেল। আমরা পিন বোন টু হিপ বোন, পিন বোনটা যদি উঁচু হয়, বাম দিকের যে বোনটা সেটা হলো পিন বোন, আর ডান দিকের যেটা হলো হিপ বোন। পিন বোনটা যদি উঁচু হয়, আমরা ডেইরির জন্য, একজন ডেইরি অ্যানিমেল হিসেবে আমরা এটাকে ভালো বলি না। হিপ বোনটা উঁচু থাকবে, পিন বোনটা নিচু থাকবে, এটা হচ্ছে আইডিয়া। এখন যেগুলার অ্যানিমেলের পিন বোনগুলো উঁচু থাকে, এদের কিন্তু ডিস্টোকিয়া হওয়ার অনেক বেশি চান্স থাকে। আমি হয়তো কোনো পরবর্তী কোনো একটা সেশনে হয়তো প্রত্যেকটা ট্রেডের সাথে কোন ট্রেডের কি সম্পর্ক, সে বিষয়টা হয়তো বা আরো ক্ল্যারিফাই করার চেষ্টা করব। এটা যেহেতু কনফার্মেশনের প্রথম সেশন, সো এখানে আমার চেষ্টা থাকবে জাস্ট ভালো কোনটা মন্দ কোনটা এই বিষয়টা তুলে ধরা। ডিরেক্ট মেজার করাটা হয়তো পরে কথা হবে। যেমন এখানে দেখেন হলস্টেইনের ক্ষেত্রে বলছে পিন বোন যদি হিপ বোনের চেয়ে 4 সেন্টিমিটার উঁচু হয়, সেটার মার্কস দিবে 1। আবার এটা যদি পিন বোনটা যদি হিপ বোনের চেয়ে 12 সেন্টিমিটার নিচে হয়, সেটাকে স্কোর দিবে হলো 9। আমার মেইন উদ্দেশ্য আপনারা বোঝার চেষ্টা করেন যে কোন ধরনের গড়নটা আসলে ডেইরির জন্য জরুরি।
দেখেন ইন্ডিয়াতে এইভাবে স্কেল করে দুটো বরাবর হিপ বোন বরাবর সোজা স্কেল, পিন বরাবর সোজা স্কেল, এখন দুটোর মাঝের ডিস্টেন্সটা মেজার করে ফেলছে রেড দাগ দিয়ে। তাহলে কতটুকু স্লপ এতে কিন্তু আপনি বের করে ফেলতে পারতেছেন। একইভাবে রাম্প ওয়াইড, দ্যাট মিনস পিন বোন যেহেতু দুইটা আছে, দুইটা পিন বোনের মাঝে দূরত্ব কতটুকু, দূরত্ব যত বেশি হবে আপনার গাভীর জন্য পার্চুরেশনে বাচ্চা হওয়ার সময় কাভিং এর সময় সেটা তত ইজিলি হবে। এখন যদি দেখেন গাভী কিনতে গিয়ে যে দুইটা পিন বোন খুব কাছাকাছি, তাহলে আপনি ওই গাভীটা বিবেচনা করবেন যে নিবেন কি নিবেন না। আবার কোনো গাভীর যদি দেখেন যে পিন বোনটা চওড়া, অনেক বেশি ডিস্টেন্স, তাহলে ডেইরির জন্য এই গাভীটা আপনার জন্য ডিজায়ারেবল, আকাঙ্ক্ষিত। এখানে একটা কথা মাঝেই বলে নিই যে এই বৈশিষ্ট্যগুলো আমরা কখন মেজার করব। এটা মেজার করার স্ট্যান্ডার্ড টাইম বলে সাধারণত যে ফার্স্ট ল্যাকটেশনের 90 থেকে 100 দিন কিংবা 60 থেকে 90 দিনে এই বৈশিষ্ট্যগুলো মেজার করতে হয়। এখন কোনো গাভীর যদি কখনোই মেজার না করা হয়, তাহলে সে যখন ল্যাকটেশন, যে ল্যাকটেশনেই থাকবে সেটা নোট ডাউন করে তার ওই সময়কার এই ভ্যালুগুলা নোট ডাউন করে রাখা। তবে ইউজুয়ালি ফার্স্ট ল্যাকটেশনের 90 থেকে 100 দিন এই সময়টাতে, মানে পিকে যখন তার মিল্ক প্রোডাকশন থাকে মোটামুটি ওই সময়টাতে এটা মেজার করে ফেলতে হয়। এখন পিছনের লেগটা, আমরা বলছি রিয়ার লেগস রেয়ার ভিউ, পিছনের পা পিছন থেকে দেখতে কেমন। যদি দেখেন বাম দিকের ছবির মতো, তাহলে এটা আপনার ডেইরির জন্য আকাঙ্ক্ষিত না। আপনার জন্য দরকার হলো একদম ডান দিকের পিকচারটা, একদম স্ট্রেইট দাঁড়ানো থাকবে, প্যারালাল থাকবে, এটা হলো আপনার জন্য সবচেয়ে আকাঙ্ক্ষিত। এখন আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন সবসময় বাম দিকের চিত্রগুলো অ্যাভয়েড করে ডান দিকের চিত্রের অ্যানিমেলটা রেয়ার করা। এটাই হলো ডান দিকেরটা ভালো, মাথায় রাখতে হবে এটা ভালো আর এটা খারাপ। এইটুকু জানলেই হবে যে একদম সবচেয়ে খারাপ কোনটা, সবচেয়ে ভালো কোনটা। বাম দিকেরটা সবচেয়ে খারাপ, ডান দিকেরটা সবচেয়ে ভালো, এর মাঝামাঝি এখন যেটা আপনি পান, আপনার এখন যেটা অ্যাভেলেবল থাকবে আপনি সেদিকে অ্যানিমেল গুলোকে নিয়ে যাবেন। এখন আরেকটা হলো রেয়ার লেগ সেট। রেয়ার লেগ পিছনের পা সাইড ভিউ থেকে দেখতে কেমন। যদি দেখেন একদম বাম দিকের অ্যানিমেলটা একদম স্ট্রেইট পুরা খাড়া, এটা কিন্তু ডেইরির জন্য কোনো মতেই ভালো না। সেই খাড়াটা কতটুকু দেখেন, 160 ডিগ্রি বলা হয়েছে, তার মানে আর 20 ডিগ্রি হলে একদম সোজাসুজি হয়ে যেত। আর ডান দিকে হলো সিকল শেপ, 134 ডিগ্রি বলছে। তার মানে আমরা যদি অনেক সময় গাভীতে দেখি সিকল বাঁকানো কাস্তের মতো, তখন মনে করি না বোধহয় এটা বোধহয় খারাপ, তা কিন্তু না। সিকল শেপটাই আইডিয়াল, বাট চাইলে আপনি 4-5 নাম্বার করে মোটামুটি 147 ডিগ্রি, 145-47 ডিগ্রিতে থাকলেও চলবে। বাট আপনাকে জানতে হবে যে কোন ধরনের পাটা সাইড থেকে দেখতে সেটা আপনার জন্য আকাঙ্ক্ষিত নাকি আকাঙ্ক্ষিত না, কোনটা ভালো কোনটা মন্দ। জাস্ট এই নলেজটুকু আপনার রাখতে হবে যে এটা খারাপ এইটা ভালো। এখন ফুট অ্যাঙ্গেল, ফুট অ্যাঙ্গেলটা জানা খুবই খুবই জরুরি। আপনি দেখেন যে খুর যেটা বলছি আমরা, ওই খুরটা কি কতটুকু অ্যাঙ্গেলে ভূমির সাথে আছে। আপনি চিত্র থেকে পরিষ্কারভাবে দেখেন যে আপনার বাম দিকেরটা আমাদের জন্য কম আকাঙ্ক্ষিত, ডান দিকেরটা হচ্ছে সবচেয়ে বেশি আকাঙ্ক্ষিত। আমরা যেটা বলতেছি যে পাটা যেন, খুঁটটা যেন ফ্লোরে সোজাসুজি পড়ে, কোনো বাঁকা ভাবে না। আপনি চিত্র থেকে যেটা পরিষ্কার দেখতে পাচ্ছেন, এখানে ডিগ্রিতে কিছু মাপযোগ আছে, সেটা হয়তো বাংলাদেশের ক্ষেত্রেও প্রযোজ্য। এতটুকু যদি চিন্তা করেন যে 45 ডিগ্রি অ্যাঙ্গেল এই রেড কালার ইয়েলো কালার দিয়ে যেটা আছে সেটা থেকে আপনার পার্থক্যটা বুঝতে পারবেন যে এইটা এই ধরনটা হলো ফুট অ্যাঙ্গেলের জন্য জরুরি, ভালো। অ্যানিমেলটার চলাফেরা লোকোমোশন বলেন যেটাই বলেন, এই ধরনের হুকটা ভালো, বাম দিকের গুলা খারাপ। ওকে, দেখেন ইন্ডিয়াতে একটা মহিষের ক্ষেত্রে কিভাবে মেজার করতেছে। আপনার বাম দিকে দেখেন, এখানে কিন্তু একটু মনে করেন যে হেয়ার লাইন বলতে চাচ্ছে আমরা। বাম দিকে দেখেন যে কালো অংশের সাথে তার বডির সংযোগ, ওইখান থেকে বিবেচনায় করছে। সেখানে দেখেন রেড দাগগুলো বেশি খাড়া, আমরা চাচ্ছি বেশি খাড়া না, ওই রেড দাগটা এমন ভাবে থাকবে যে ভূমির সাথে পারলে সমান্তরাল, কিন্তু পারলে সমান্তরাল তত পাওয়া যায় না বায়োলজিক্যালি, বাট যতটুকু সম্ভব পাওয়া যায়
সেই ধরনের হুকটাই হলো আমাদের জন্য জরুরি, সেই ধরনের হুকটাই ডেইরি অ্যানিমেলের জন্য বেটার। এখানে যত পিকচার দেখানো হয়েছে সবগুলোর বাম দিকেরটা হলো সবচেয়ে খারাপ, ডান দিকেরটা হলো সবচেয়ে ভালো। এই হলো মেইন মেসেজ আপনাদের জন্য। এখন ফোর আডার অ্যাটাচমেন্ট, ফোর হলো সামনের ওলানের অ্যাটাচমেন্ট, সামনের আডারের সাথে বডির সাথে কিভাবে টানা দিয়ে বাধা দেওয়া। আপনি একটু ভালো করে দেখেন, বাম দিকের গাভিটা ওলানটা মনে হচ্ছে জাস্ট ঝুলে আছে, আর ডান দিকেরটা দেখেন এই আডারটা বডির সাথে মনে হচ্ছে টান করে বাঁধা। দ্যাট মিনস আপনারা অনেক সময় দোলনা টোলনা দেখছেন যে যে দোলনা শক্ত করে ভালো করে টান করে বাঁধা থাকে সেটা কিন্তু কম ঝুলে পড়ে। এখন আমরা আডার থেকে দুধ চাই, এখন সেই আডারে যদি 20 লিটার 30 লিটার 40 লিটার 50 লিটার 100 লিটার যেটাই দেখ, সেটা যদি ওই আডারে যদি স্ট্রং ভাবে না থাকতে পারে, সেটা যদি ঝুলে মাটির সাথে পড়ে যায়, তাহলে আপনার অনেক প্রবলেম হবে। আডার ক্ষতিগ্রস্ত হতে পারে, আডারে রোগ জীবাণু ঢুকতে পারে, ম্যাস্টাইটিস হতে পারে। এবং এই ধরনের আডারটা আরো আমি এইটা নিয়ে আরো আসলে পরে বলা উচিত, আমি জাস্ট খালি এটা মেসেজ দিতে চাই যে এই ধরনের বাম দিকের আডারটার চেয়ে ডান দিকের আডারটা বেটার। বডির সাথে যত স্ট্রংলি মাসল দিয়ে লিগামেন্ট দিয়ে বলেন যেটাই বলেন টাইট করে বাঁধা থাকবে, সেটাই হচ্ছে আডারের হলো আমাদের কাঙ্ক্ষিত আডার, স্ট্রং এবং টাইট ভাবে বডির সাথে বাঁধা থাকে। এই যে দেখেন একটা লাইভ অ্যানিমেলের চিত্র, প্রথম চিত্রতে দেখেন দুর্বল ভাবে অ্যাটাচমেন্ট, নিচেরটাতে দেখেন কত শক্ত ভাবে বডির সাথে অ্যাটাচ করা, আডারটা টান করে বেঁধে রাখা। এখন ফ্রন্ট টিট প্লেসমেন্ট, এখন টিট আছে আপনার 4টা, এখন সামনের দিকে টিটটার পজিশন প্লেসমেন্টটা কিভাবে হবে। এখন এটা যদি একটা বর্গাকৃতি ধরে নেন, যে 4টা টিটকে যদি একটা বর্গাকার ধরে নেন, তাহলে সামনের টিটটা ওই বর্গের মধ্যেই থাকতে হবে। বর্গের যদি বাহিরে চলে যায়, 4 কোণার বাহিরে চলে যায়, তাহলে সেটা আমাদের জন্য খারাপ। আমরা বলতেছি যেটা বর্গের 4 কোণা, বর্গের 4টা টিটের 4 কোণার মধ্যে সামনের টিটগুলো যদি বক্সের মধ্যে থাকে, তাহলে দ্যাটস আইডিয়াল। বক্সের মধ্যে থাকতে হবে, এটা বেশি জরুরি। কোনো টিট যদি বাহির দিকে ছড়ায় চলে যায়, সেটা ডেইরির জন্য আমরা ভালো গাভী মনে করি না। এখন দেখুন এখানেও একটা চিত্রে দেখেন যে গাভীর সামনের টিটটা দুদিকে ছড়িয়ে গেছে, মাঝেরটা মোটামুটি আছে, আর নিচেরটা দেখেন খুব কাছাকাছি একটা 4 কোণা শেপ করে খুব ক্লোজলি আছে। এইটা ইম্পর্টেন্ট আমাদের দুধের গাভীর জন্য, নিচের দিকের যে স্কোরটা যে ধরনের টিটটা, এটা হচ্ছে সবচেয়ে আকাঙ্ক্ষিত। এখন আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে টিটের লেন্থ। কারণ টিট যদি দেখা যায় অনেক ভালো হাই ইল্ডিং গাভীতে টিট ছোট হয়ে যায়, টিট যদি ছোট হয়ে যায় তাহলে প্রবলেম হচ্ছে হলো আপনি হাতে মিল্কিং করতেও সমস্যা, মেশিন মিল্কিং করতেও সমস্যা। সো টিটেরও একটা স্ট্যান্ডার্ড মাপ থাকা দরকার, অ্যাটলিস্ট এতটুকু যে আপনার হ্যান্ড মিল্কিং এর সমস্যা হবে না। আপনি দেখবেন জেবু ক্যাটেলগুলোর কিন্তু টিট অনেক লম্বা, কারণ আমাদের এই ওয়েদারে, আমাদের এই পরিবেশে, আমাদের ম্যানেজমেন্ট সিস্টেমে কিন্তু হ্যান্ড মিল্কিং বেশি করে, এই জন্য টিট লম্বা। এখন বিদেশি গরুগুলো তাদের প্রোডাকশন বেড়ে যাচ্ছে, তাদের টিট কিন্তু ছোট হয়ে যাচ্ছে, এই জন্য কিন্তু টিট লম্বা হওয়াটাও ভালো গুণ। সো লম্বা টিট মানে আমরা ধরে নিব এটা একটা ভালো বৈশিষ্ট্য। এখানে কিছু টিটের ছবি দেওয়া আছে, দেখেন উপরেরটা খুবই ছোট, নিচেরটা মোটামুটি স্ট্যান্ডার্ড আইডিয়াল, যেটা আমরা চাচ্ছি, যে ধরনের টিট, যাতে হ্যান্ড মিল্কিং, মেশিন মিল্কিং, রোবট মিল্কিং বলেন, যে ধরনের মিল্কিং সিস্টেমেই এই টিটে কোনো প্রবলেম হবে না। আরেকটা হলো আডার ডেপথ, আডার কতটুকু গভীরে যাবে। আপনার কূপের মধ্যে যেমন আপনার বালতি ফেললে অনেক দূর ডুবে যায়, ভেসে থাকবে না আরো উপরে থাকবে, এইভাবে যদি চিন্তা করেন, দেখেন বাম দিকের চিত্রে হক জয়েন্ট একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল, দেখেন হক জয়েন্টের অনেক নিচে চলে গেছে। একটা আইডিয়াল গাভিতে এটা হক জয়েন্টের উপরে থাকতে হবে, যত উপরে থাকবে তত ভালো। বাট মনে রাখবেন বাংলাদেশের দেশি গরুর কিন্তু হকের উপরেই থাকে এবং বডির সাথে লাগানোই থাকে, দেখা যায় অনেক সময় আডারই থাকে না। সেই সব সিচুয়েশনের কথা বলতেছি না, আমি বলতেছি যেই গাভীগুলো দুধ দেয়, ধরেন মনে করেন 2টা গাভী সমপরিমাণ দুধ দেয়, দুটোই 20 লিটার দুধ দিচ্ছে, কিন্তু একটার আডার ওই হাঁটুর হক জয়েন্টের নিচে চলে গেছে, আর একটার হক জয়েন্টের উপরে আছে। তাহলে আপনি চেষ্টা করবেন হক জয়েন্টের উপরে যে গাভীটা, তাকে কিনে নিতে, তাকে আপনি বেশি মার্চ দিতে, কারণ এই ধরনটা হলো ডেইরি এনিম্যাল হিসেবে এটা ভালো বৈশিষ্ট্য। মানে আপনার জানতে হবে যে অনেক সময় আমি অনেক ফেসবুকে অনেক ছবি দেখি আডার একদম ওয়ালের সাথে ফ্লোরের সাথে মানে একদম
ফ্লোরের সাথে লেগে যাচ্ছে এমন দশা, এটা কিন্তু ডেইরি অ্যানিমেল হিসেবে আইডিয়াল আডার হিসেবে ভালো না। হ্যাঁ, অ্যানিমেলটা হয়তো বা ভালো দুধ দিচ্ছে, বাট ও কিন্তু লং লাইফ পাবে না। তার কিন্তু প্রায়ই দেখবেন ম্যাস্টাইটিস হওয়ার চান্স থাকবে, আডার ক্ষতিগ্রস্ত হওয়ার চান্স থাকবে। এই বৈশিষ্ট্যগুলো আমরা পরবর্তী জেনারেশনে চাই না। সো আপনাদের জন্য এখানকার মেসেজ হচ্ছে, হক জেন্ডের উপরে যত উপরে থাকবে আডার, সেটা হচ্ছে আমাদের জন্য বেটার। এখন পিছন থেকে রেয়ার আডার হাইট বলে একটা কথা বলছি। এখন দেখেন একটা আডার একদম ভালভার কাছাকাছি চলে গেছে, ডান দিকেরটা দেখেন, ডান দিকের পিকচারটা, আর বাম দিকেরটা দেখেন, ওটা মনে হচ্ছে যে অনেক নিচুতে ঝুলে আছে। তাহলে যেই অ্যানিমেলটার আডারটা একদম অনেক উপরে ভালভার কাছাকাছি পর্যন্ত মাসল অ্যাটাচমেন্ট চলে যাবে, তাহলে সেই আডারটা আমাদের জন্য কাঙ্ক্ষিত, কারণ ওই অ্যানিমেলটা অনেক বেশি স্পেস পাবে। আমরা চাচ্ছিলাম আডারটা যেন হক জয়েন্টের নিচে না যায়। এখন হক জয়েন্টের নিচে না গেলে তাহলে তো উপরে যেতে হবে। এখন উপরে যত যাবে, যত স্পেস উপরে থাকবে, ডেইরির জন্য ওই অ্যানিমেলটা ভালো। সো পিছন থেকে দেখে যদি কোনো আডার দেখেন যে উপর থেকে ঝুলে আছে, সেটা বেটার। নিচের থেকে ঝুলে থাকার চেয়ে উপর থেকে ঝুলে থাকাটা হলো বেটার অ্যানিমেল। আরেকটা বিষয় হচ্ছে সেন্ট্রাল লিগামেন্ট। আপনারা নিশ্চয়ই জানেন যে আডারের চারটা পার্ট, চারটাই কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে। এখন যখন চারটাই আলাদা আলাদা হবে, সেটা যত ভালো ডেভেলপ হবে, সেটার মাঝে কিন্তু খাঁজ কাটা থাকবে। আপনি যদি পরিষ্কার সেন্ট্রাল লিগামেন্ট যেটা দেখেন, কালো দাগ দেওয়া আছে ডান পাশের পিকচারে, বাম দিকের আডারটা মনে হচ্ছে বেলুনের মতো সমানভাবে গোল হয়ে ফুলে আছে, এটা না। কিন্তু ডান দিকেরটা দেখেন খাঁজ কাটা, দ্যাট মিনস পিছনে দুইটা কম্পার্টমেন্টটা সুন্দরভাবে কার্ভ হয়ে ডিজাইন হয়ে পরিপুষ্ট হয়ে আছে। এই যে লিগামেন্টটা যে অ্যানিমেলে থাকবে, সেটা মনে করবেন আডারের জন্য এটা একটা ভালো গুণ। যে অ্যানিমেলের নাই এই পার্থক্যটা, এই বৈশিষ্ট্যটা, সেটা একটা খারাপ ডেইরি অ্যানিমেল। আরেকটা হলো রেয়ার টিট প্লেসমেন্ট। এই রেয়ার টিট প্লেসমেন্টটা কেমন হবে? আমরা সাধারণত চাই টিটগুলা কাছাকাছি থাকবে এবং ইনওয়ার্ড ভিতরের দিকে বাঁকানো থাকবে। আউটসাইড দিকে বাঁকানো টিটগুলা আকাঙ্ক্ষিত না, কারণ আউটসাইডে বাঁকানো থাকলে দেখবেন প্রায়ই পায়ের সাথে বাড়ি খাবে, যেটা আমরা চাচ্ছি না। আমরা চাচ্ছি সেফ ভাবে ওটা ভিতরের দিকে বাঁকানো থাকবে এবং কাছাকাছি থাকবে। যত আউটসাইডের দিকে চলে যাবে, ওটা কিন্তু ইনজুরির চান্স বেশি। সো যেই টিটগুলা ভিতরের দিকে, মিডিলের দিকে ইনওয়ার্ড বাঁকা থাকবে, সেটা ধরে নেবেন সেই অ্যানিমেলটা অন্য অ্যানিমেলের তুলনায় বেটার। একটা লাইভ অ্যানিমেলের কিছু পিকচারে দেখেন যে আমরা হলো উপরের দিকে হলো সবচেয়ে বেশি ছড়ানো, মাঝেরটা হলো সবচেয়ে বেশি কাছাকাছি। দেখেন এমন সিচুয়েশন যে একটা টিট আরেকটা টিটের সাথে ক্রস হয়ে গেছে। এটা হলো বায়োলজিক্যালি একদম এক্সট্রিম সিচুয়েশন। আমরা চাচ্ছি যতটুকু সুযোগ আছে ওই এক্সট্রিমের দিকে যাওয়া, এক্সট্রিম মানে ডিজায়ার্ড এক্সট্রিম, যেটা আমাদের দরকার। দেন 17 নাম্বার ট্রেড বলছি হলো লোকোমেশন। লোকোমেশন হলো চলাফেরার ধরন। একটা অ্যানিমেল কিভাবে পা ফেলে, কোন ধরনের হাঁটা চলাফেরা। আমরা সময় হাঁটা চলাতে অনেক লোকজনকে স্মার্টনেস মেজার করি, সে তার হাঁটার ধরন দিয়ে পাটা কিভাবে ফেলে। আপনি এইখানে যদি একটু বিবেচনা করেন, দেখেন পিছনের বাম দিকেরটা পাটা ছড়ায়া ছড়ায়া হাঁটে, আর ডান দিকেরটা দেখেন সামনের পা পিছনের পাকে সুন্দর করে ফলো করে সামনে হাঁটে, স্মার্টলি হাঁটে। এই হাঁটা লোকোমোশন দেখে আপনি অ্যানিমেল লেম কিনা, কিংবা হাঁটা তার বেসিক্যালি কেমন, কোন ধরনের হাঁটা ধরেন, এই ধরন ডান দিকের ধরনের হাঁটা চলাফেরার অ্যানিমেলটা হলো আপনার জন্য দরকার। কিন্তু এই স্কোর করার সময় খেয়াল রাখবেন যেন অ্যানিমেলটার জন্য লেমনেস অবস্থায় আছে এমন না, কারণ লেমনেস কন্ডিশনে থাকলে তার হাঁটার ধরনটা চেঞ্জ হয়ে যায়। সুস্থ সবল অ্যানিমেল কোন ধরনের হাঁটা হাঁটে এইটা জানতে হবে। এই জন্য প্রায় দেখবেন গরু কিনতে গরু ছেড়ে দিবেন যে হাঁটুক কিছুক্ষণ, আপনি দেখবেন তার হাঁটার ধরনটা কেমন, কারণ হাঁটার ধরনটাও গুরুত্বপূর্ণ, পদক্ষেপটা কিভাবে ফেলে এটা ইম্পর্টেন্ট। দেন আরেকটা বিষয় হলো বডি কন্ডিশন স্কোর। এটা নিয়ে আপনারা খুব ভালো জানেন। এইটা নিয়ে সবচেয়ে বেশি কনফার্মেশনের কথা বলতে গেলেই সবাই খালি বডি কন্ডিশন স্কোরটাই বিবেচনায় নেয়। এইটার ক্ষেত্রে একটা কথা আমি শুধু বলতে চাই, ডেইরি অ্যানিমেলের বডি কন্ডিশন স্কোর, বিফ অ্যানিমেলের বডি কন্ডিশন স্কোর, ক্রসব্রেড অ্যানিমেলের বডি কন্ডিশন স্কোর, জেবু ক্যাটেলের বডি কন্ডিশন স্কোর ভিন্ন হবে। আপনার ডিজায়ার ধরে যদি এখন
শাহিওয়াল টাইপের একটা দেশি গরু টাইপের বডি কন্ডিশন স্কোরের সাথে যদি আমেরিকানটা তুলনা করেন, এটা ফেয়ার হবে না। আপনাকে জানতে হবে যে একটা নর্মাল স্বাভাবিক অ্যানিমেল কিরকম থাকে, তার সাথে তুলনা করে তার বডি কন্ডিশনটা বিবেচনা করেন। যদিও এখানে ডিটেল অনেক বর্ণনা দেওয়া আছে, আর আমি এখানে বলেই নিছি যেটা হলস্টিন ফ্রিজিয়ানের বডি কন্ডিশন স্কোর, হলস্টিন ফ্রিজিয়ানের কনফিগারেশন নিয়ে কনফরমেশন নিয়ে কথা হচ্ছে। দেন আমি বলছিলাম যে 18টার পরে আরো 5টা ট্রেড, যেটা হলো ডুয়েল পারপাস ক্যাটেলের জন্য অনেক সময় বিবেচনা করা হয়, অথবা আপনি শুধু ডেইরির জন্য বিবেচনা করতে পারেন। এখানে আমরা হক জয়েন্ট বলছি, মানে পিছনের পায়ের জোড়া যেখানে, এখানে দেখেন আমরা বলতেছি যে বাম দিকের এনিমেল, যে হক জয়েন্টটা যেসব এনিমেলের ফোলা ফোলা, সেটা কিন্তু ভালো এনিমেল না। যে এনিমেলের হক জয়েন্টটা ক্লিন এবং ড্রাই, কোনো এক্সট্রা ফ্লুইড জমানো থাকবে না, একদম স্ট্রেট, এর মাঝেতে কোনো জয়েন্টে জোড়া ফোলা কিছুই থাকবে না, এটা হলো মোস্ট ডিজায়ার্ড। আমাদের অনেক গাভীতেই আমি জানি যারা হাই পার্সেন্টেজ গাভী রেয়ার করে, এই হক জয়েন্ট গুলো ফুলে যায়। এই ফুলে যাওয়া হক জয়েন্ট গুলো কোনো মতেই কিন্তু আপনার আকাঙ্ক্ষিত না। দ্বিতীয় হলো বোনের স্ট্রাকচার, মানে বোনগুলো কেমন হবে। ডেইরি অ্যানিমেলের ক্ষেত্রে বোনগুলা হতে হয় ফ্ল্যাট। আমার অনেক খামারি ভাইরা বলে, ইস সুন্দর বাচ্চা হয়েছে, মোটা মোটা পা। ভাই মোটা পাটা ডেইরির জন্য ভালো কিছু না। বোন ডেইরির জন্য ফ্ল্যাট হতে হয়, হাড়গুলো ফ্ল্যাট হতে হয়। আপনি ডান দিকের অ্যানিমেলে দেখেন ফ্ল্যাট, ফ্ল্যাট বোন ইজ মোর ডিজায়ার্ড। এটাই হচ্ছে আইডিয়াল অ্যানিমেল। যারা এতদিন মনে করতেন যে হাড় হাড্ডি মোটা মোটা হওয়া মানে ভালো, এটা কিন্তু কোনো মতে না। আমি কিন্তু রিপসের ক্ষেত্রেও বলছি, রিপস গুলো ফ্ল্যাট হতে হয়। ডেইরির বোন মানেই মনে করবেন বেশিরভাগ ক্ষেত্রে সেটা ফ্ল্যাট, ফ্ল্যাট হলো ডিজায়ার্ড। মোটা মোটা গোল গোল রাউন্ড রাউন্ড কোনো মতেই ডেইরি অ্যানিমেলের জন্য ভালো বৈশিষ্ট্য না। এবার রেয়ার আডার ওয়াইট, আপনার রেয়ার আডার হাইট দেখছেন, এবার ওয়াইট দেখেন। আমাদের ডেইরি অ্যানিমেলের জন্য অথবা ডুয়েল পারপাসের জন্য যদি চিন্তা করেন, পিছনের অ্যাটাচমেন্ট যেটা, সেটা ওয়াইড হওয়াটা আকাঙ্ক্ষিত, এটা হলো আইডিয়াল। আমরা এই ধরনের জায়গা চাই, এই ধরনের আডারটা চাই। এখন টিটের থিকনেস, আমরা টিটের লেন্থ পড়ছি, থিকনেস নিয়ে পড়ি নাই। যে এনিমেলের টিট গুলো থিক বেশি সেটা হলো ডিজায়ার, থিনের চেয়ে থিকনেস বেশি জরুরি। আবার মাস্কুলারিটির ক্ষেত্রে আমরা বলছি ইমাসেটেড এর চেয়ে লিটল বিট মাস্কুলার, এটা জরুরি ডুয়েল পারপাসের জন্য, এবং সেটাই আপনাকে দেখাইছি। বাম দিকেরটা সবচেয়ে খারাপ, ডান দিকেরটা হলো সবচেয়ে বেটার। এখন বডি কন্ডিশন স্কোর নিয়ে আমার মোটামুটি ট্রেড গুলো নিয়ে মোটামুটি আইডিয়া দেওয়া শেষ। এখন বডি কন্ডিশন স্কোর নিয়ে কিছুটা বলতে চাই, কিন্তু আমার মনে হয় এটা আপনারাই ভালো জানেন। উপরের ধরনের এনিমেলকে আপনারা বডি স্কোর 1 দেয়, নিচের গুলো 2 দেয়, আমার স্ক্রিনে থাকবে, পরে আপনারা এটা পড়ে নিতে পারবেন। আমি এটাতে আর কোনো কিছু বলতে চাচ্ছি না। এখন এটা একটা স্কোর কার্ড ইন্ডিয়ান, তারা অ্যানিমেলকে ধরেন তার গ্রামের নাম, খামারের নাম, ট্যাগ নাম্বার, ল্যাকটেশন লেন্থ, কত নাম্বার ল্যাকটেশন আছে, কাভিং কত, এবং ক্লাসিফায়ার, যেই যেই এই টাইপ যারা নির্ণয় করে তাদেরকে ক্লাসিফায়ার বলে। তাহলে ক্লাসিফাইড বাই সামওয়ান, যারা খুবই এক্সপেরিয়েন্স এই বিষয়ে, তারা এগুলো ক্লাসিফাই। এখন এই স্কোর কার্ডটা আপনারাও স্ক্রিনশট নিয়ে প্রিন্ট দিতে পারেন আপনার গাভিতে, আপনি এই বৈশিষ্ট্যগুলা মার্ক করলেন আপনার কাছে যেমন হয়। আমার এই এই সেশন থেকে আপনারা যা বুঝছেন, যতটুকুই বুঝছেন, এখানে আপনারা স্কোর করলেন। যেমন স্ট্যাচারে বলছে যেটা কি খাটো না লম্বা, আপনার ফার্ম অনুসারে আপনি মনে করেন যে একটা গাভি এত ফিট হলে লম্বা মনে করেন, আরেকটা হলো খাটো ধরেন স্বাভাবিকের চেয়ে। এইভাবে প্রত্যেকটা ট্রেড আমরা বলে দিছি যে কোনটা বেটার কোনটা খারাপ, সেটা স্কোর করে আপনি রেখে দিতে পারেন। দেখা যেতে পারে যে এইটাই ভবিষ্যতের জন্য একটা রেফারেন্স হিসেবে থাকবে। এখন এই স্কোর গুলো যখন বলা হয়েছে যে 1 থেকে 9 হলো হাইস্ট, এখন একটা এনিমেল কত মার্কস পাইলো সবগুলো ট্রেড 18টা মিলে, যদি সেটা 90 এর উপরে পাই তাহলে সেটা হলো এক্সিলেন্ট গাভি। যেটা 85 থেকে 89 থাকে সেটা হচ্ছে হলো গুড, যেটা 80 থেকে 84 সেটা গুড প্লাস, 79 থেকে 75 গুড, ফেয়ার হলো 50-এর নিচে থাকলে সেটা গরিব। সো আপনার স্কোর কার্ড থেকে এটা ব্যবহার করতে পারবেন। এখন আরেকটা জিনিস আমি একটু বলে নেই, সেটা হলো ডেইরি অ্যানিমেলের ক্যারেক্টার গুলা আর বিফ অ্যানিমেল ক্যারেক্টার কিন্তু এক না, ভিন্ন। আমাদের টার্গেট ডেইরি নিয়ে ফোকাস বেশি। এখন যারা ডেইরি এবং বিফ মিক্স করে তাদের কি হবে, তারা না পাবে ডেইরি না পাবে বিফ।
আমরা ডেইরির জন্য 18টা ট্রেড বলছিলাম, এখন বিফের জন্য দেখেন প্রায় 36-37টা ট্রেড আছে। মজার বিষয় হচ্ছে এর বেশিরভাগই কিন্তু আপনার ডেইরির সাথে মিলবে না, কারণ বিফের উদ্দেশ্য হচ্ছে মাংস উৎপাদন আর ডেইরির হলো দুধ উৎপাদন। এখন ডেইরির বৈশিষ্ট্য বিফের বৈশিষ্ট্য যদি মিক্স করে ফেলেন তাহলে এমন অজাত কুজাত এনিমেল পাবেন যেটা আপনি কোনো লাইনেই কোনো সময় নিতে পারবেন না, এবং সেটা কোনোদিন আপনার জন্য এফিসিয়েন্ট গরু হবে না, সেটা কোনোদিনই আপনাকে ট্রাবল ফ্রি প্রোডাকশন দিবে না। আমার এইটার নিয়ে হয়তো ভবিষ্যৎ আর একটা সেশন হতে পারে, বাট এইখানে মেইন বলার উদ্দেশ্য যে এই ট্রেডগুলা আর বিফের ট্রেডগুলা ডেইরি ট্রেড ভিন্ন। যারা মনে করেন যে বাংলাদেশে এই মুহূর্তে চাইলেই বিফ চালু করা যায়, তাদের জন্য আমার কথা হলো যারা জানবে না এই ট্রেডগুলা কোনটা ইম্পর্টেন্ট, তারা এখন একটা ভালো ডেইরি অ্যানিমেলের মধ্যে যদি এই সিমেন্টগুলো দিয়ে দেয়, দিতেই পারে। মানুষ তো কিউরিয়াস, মনে করে যে সব সমান, গরু মানেই একটা আরেকটা গাবিকে দেওয়া যায়, বিষয়টা তো সেটা না। সুনির্দিষ্ট টার্গেট নিয়ে না আগাইলে ডেইরিতে আপনারা অ্যাচিভ করতে পারবেন। হ্যাঁ, বিফ আসতে পারে, অবশ্যই দোষে কিছু না, বিষয়টা হচ্ছে প্রায়োরিটির বিষয়। যে আমার কালকে হলো বাংলা পরীক্ষা, আমি তো আজকে বাংলাই পড়বো। এখন আপনি এসে আমার ধমক দিয়ে বলে যে ইংলিশ হলো ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, তুমি ইংলিশ কেন পড়ো না? ভাই, আমার কালকে বাংলা পরীক্ষা, আমি বাংলায় আমাকে আজকে রাতে পড়তে হবে। আমি ইংলিশ পড়বো, ইংলিশ পরীক্ষা যখন থাকবে ইংলিশ পরীক্ষা পড়বো। অথবা হতে পারে যে না, আমি কালকে ফিজিক্স পরীক্ষা, আমার ফিজিক্স পাস করাই জরুরি, আমি অন্য সাবজেক্টে পাস করে ফেলছি। আমরা বিফে মোটামুটি মাল্টিপল সাইড থেকে অনেকভাবে বিফে মোটামুটি কম বেশি ধনী গরিব মিলে আমরা বিফে মোটামুটি চলছে, কিন্তু ডেইরির কিন্তু অল্টারনেটিভ কোনো সোর্স নাই। দুধ দেওয়া কিন্তু এক ধরনের গাভী শুধু দুধ দেয়, মাংস কিন্তু অনেকগুলো সোর্স পায়। মাংস তো নিষিদ্ধ হবে না, আমরা তো বলতে চাচ্ছি যে মাংস আমার দরকার আছে, বাট আমি আগে ডেইরিতে পায়ে দাঁড়াতে চাই। আমার এটা ব্যক্তিগত মত, অনেকের অনেক রকম মতামত হতে পারে। আমার কাছে যেহেতু ফোকাস, আরেকটা বিষয় বলা দরকার যে মাংসের এই ট্রেডগুলো কিন্তু খুব দ্রুত ইমপ্রুভ করা যায়, আমি কিন্তু কনফরমেশনটা দ্রুত ইমপ্রুভ করা যায় সেটা কিন্তু বলছি। সো মাংসের গাভী, মাংসের বিফের এনিমেল তৈরি করতে চাইলে কয়েক জেনারেশন দিয়ে সুন্দর মতো তৈরি করা যায়, কিন্তু দুধের গাভী তৈরি করা কিন্তু এত সোজা না, দুধের গাভী মেনটেন করাও এত সোজা না যেটা বিফে করা সম্ভব। এখানে ওই যে জিনিসগুলো আমরা বলছি সেটারই আরেকটু কিছু পিক্টোরিয়াল, ডেইরি স্ট্রেংথ বাম দিকেরটা খারাপ, ডান দিকেরটা ভালো। আপনি যদি স্প্রিং ও ব্রিপ অ্যাঙ্গুলারিটির ক্ষেত্রে বলছি, বাম দিকেরটা খারাপ, ডান দিকেরটা ভালো। ফ্রন্ট থেকে দেখতে কেমন দেখা যাবে সেটাও বাম দিকেরটা খারাপ, ডান দিকেরটা ভালো। ফ্রেম স্ট্রেটনেস অফ, অনেক সময় অনেক গাভী টপ লাইনটা স্ট্রেট থাকে না, কিন্তু ডেইরি অ্যানিমেলের জন্য টপ লাইনটা স্ট্রেট থাকা জরুরি, এটা আকাঙ্ক্ষিত আমাদের জন্য। আমার মনে হয় আজকের মতো এখানেই শেষ। এই রিলেটেড কারো যদি আরো কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা নিয়েই আরেকটা লাইভ সেশন হতে পারে, শুধু প্রশ্ন উত্তর পর্ব। তার আগে আমি রিকোয়েস্ট করব যারা একেবারেই নতুন ছিলেন এটাতে, আপনারা এই ভিডিওটা কয়েকবার দেখবেন, বারবার দেখবেন। সরাসরি আমাকে বেশি প্রশ্ন করলে আমার জন্য অ্যান্সার দেওয়া অনেক সময় কঠিন হয়ে যায়, কারণ একই জিনিস শুধু ইনবক্সে কতজনকে আমি বলতে পারি। এজন্য লাইভ সেশন করব, যার যত প্রশ্ন আছে আপনারা নোট ডাউন করে রাখেন, লাইভ সেশনে এইটাতে আবার ডিটেল আমরা কথাবার্তা বলবো। আমার মনে হয় আজকে এখানেই শেষ করি। আমি প্রথমেই আরেকটা শেষে একটু সরি বলে নেই যে আমি টেকনিক্যাল ইস্যুর কারণে আপনাদেরকে সঠিক সময়ে লাইভটা উপহার দিতে পারি নাই, এবং আমিও মেন্টালি কিছু ডিস্ট্রেস হয়ে গেছিলাম। প্রেজেন্টেশনটা আপনাদের কেমন লাগছে আমি জানি না, যদি ভালো লাগে, কারো যদি উপকার হয় অবশ্যই জানাবেন, কারণ উপকার হচ্ছে কিনা এটা আমার জন্য একটা মোটিভেশন হয়। আমি যদি দেখি যে না, এটা কারোরই কাজে লাগলো না, তাহলে তো আমার এই জিনিসটা বলার কোনো ইয়া থাকবে না। আর যদি বলেন যে না আপনাদের কাজে লাগে, কাজে লাগে এতটুকু বললেই হবে, এতটুকু বললেই আমার জন্য এটা মোটিভেশন হয়। কারণ আমি এখানে কোনো ফাইন্যান্সিয়াল বেনিফিটের জন্য আপনাদের লাইভ করি না, পুরাটাই জাস্ট মানুষের কিছু ভুল ধারণা দূর করার জন্য। আর আমার কাজের ধরনের কারণে খামারি ভাইদের সাথে আমার ডিরেক্ট কোনো কন্টাক্ট হয় না, আমার কাছে কোনো খামারি ভাই আসে না, কারণ আমি একটা ল্যাবে, রেস্ট্রিক্টেড ল্যাবে কাজ করি, যেই কারণে আমি সবার সাথে মিশতেও পারি না, সময়ও পাই না, মিশতেও পারি না। জাস্ট এই ফেসবুকটা হলো আমার আপনাদের সাথে কানেকশনের মাধ্যম, আর কিছু হলো মানুষের ভুল ধারণা দূর করার জন্য। এইটাই হলো আমার মেইন উদ্দেশ্য। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। আর যার যা প্রশ্ন থাকবে নেক্সট ইনশাল্লাহ এটা অ্যাড্রেস করা হবে।